মেসি ডিম মুরগি আইএসএল, মেসি ডিম মুরগি আইএসএল, গাভাস্কার এফএসডিএল, গাভাস্কার অ্যাঙ্কার এফএসডিএল, এত কিছু বিষয় নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। মানে আজকে বেশ কিছু ঘটনা আমরা জানতে পেরেছি, বিভিন্ন মিডিয়া মারফতই জানতে পেরেছি। তো সেইগুলো নিয়ে একটা সম্মিলিত একটু ছোট্ট একটা আলোচনাটা সামারি একটা আলোচনা করব, একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আইএসএলটাই করে নিই, কাজের কথা সবার অগ্রে ভোজনের শেষে। আজকে দেখলাম আমাদের লালটুবাবু একটা লাইভ করেছে, আপনারা দেখে নেবেন, পুরো লাইভ জানতে হলে ইউটিউবে দেখে নেবেন। তার নির্যাসটা হচ্ছে যে খুব সম্ভবত এফএসডিএল আর কেন্দ্রীয় সরকার আর প্রফুল্ল প্যাটেল মিলে একটা রফাটফা করতে চলেছে লালটুর কথাবার্তা শুনে। তার ফলস্বরূপ আইএসএলটা এই মরশুমে হবে। এবার কালকে একটা মিটিং আছে, আপনারা জানেন, তো দেখা যাক কীরকম হয়। কিন্তু যাই হোক না কেন, কনস্টিটিউশনটা বদলাবে না। সুতরাং এফএসডিএল যদি স্পন্সর হয়ও বা অর্থ দেয়ও, তাহলে কিন্তু ওই আগের মতন অবস্থা হবে না, মানে এফএসডিএলকে চাকর বাকর করে রাখবে। কেননা নতুন কনস্টিটিউশন অনুযায়ী সেটা সম্ভব নয়। সেটা যদি কেউ করতেও যায় তখন এফসি ব্যান করবে। তো এই গেল হচ্ছে লালটুর কথা। তো এইটা নিয়ে বিশেষ হেজিয়ে লাভ নেই, বাকিটা আপনারা লালটুর ওখানে শুনে নেবেন। আমি নির্যাসটা বললাম। এবার আসি অ্যাঙ্কারের কথা, না অ্যাঙ্কার আগে গাভাস্কারের কথায় আসি। আজকে সকালবেলা আজকালে গাভাস্কার একটা প্রতিবেদন লিখেছে। সেখানে বেশ ভালো প্রশ্ন করেছে, বলেছে এই যে কলকাতাতে যে ঝামেলাটা হলো, সেটা ঝামেলাটা হতোই না যদি মেসি একটু ম্যাচুরিটি প্রদর্শন করতো বা একটু প্রফেশনালিজম দেখাতো। বলছে খেলোয়াড়দের জীবনে তো অনেক ক্ষেত্রেই মাঠে অল্প বিস্তর ঝামেলা হয়, তো খেলোয়াড়দের একটু সংযম দেখাতে হয়। বলছি মেসি দুম করে মাঠটা ছাড়লো কেন? বলছি যদি মেসি মাঠটা না ছাড়তো তাহলে তো অতটা ক্যাওস হতো না। মানে ব্যাপারটা কিন্তু ঝামেলার জন্য মেসি মাঠটা ছাড়েনি। আপনারা যদি একটুখানি পুরো ব্যাপারটা বোঝেন, ব্যাপারটা কিন্তু মেসি ছাড়ার জন্য মাঠে ঝামেলাটা হয়েছিল। মাঠে যে লোক ঢুকে গেছিলো, ফ্রাস্ট্রেশন, সেটা কিন্তু মেসি হঠাৎ ছেড়ে দেওয়ার জন্য। এবার মেসি হঠাৎ ছাড়লো কেন? আমরা এটা দেখেছি। মানে গতকাল আমি ওই নির্ভীক উত্তরের অনিন্দ্য চৌধুরীর যে সাংবাদিক, সে একটা লম্বা একটা লাইভ করেছে, মানে গতকাল বা তার আগের দিনই করেছে। তো আপনারা সেটা দেখে নিতে পারেন। নির্ভীক উত্তরের অনিন্দ্য ও এসব বিভিন্ন স্ক্যাম ট্যাম নিয়ে প্রচুর কন্টেন্ট বানায়, মূলত পলিটিক্যাল স্ক্যাম করে নিয়ে আলোচনা করে। তো ও যেটা বললো যে শতদ্র যেই অরিজিনাল যে ইভেন্ট স্কেডিউল ছিল, তাতে প্রথম দিন কলকাতা গোটা দিন ধরে কলকাতা ইভেন্ট ছিল। তারপরও হায়দ্রাবাদ থেকে কিছু ফান্ডিং পেয়েছে, অর্থ পেয়ে বিকেলবেলা একটা হায়দ্রাবাদের ইভেন্ট গুজে দিয়েছে, বিকেল সন্ধ্যেবেলাটা গুজে দিয়েছে। তো দুপুর দুপুর মেসির একটা ফ্লাইট ছিল, মানে হায়দ্রাবাদ যেতে হবে, না তো ওই ইভেন্টটা কেচেই যাবে। তা আমরা ঠিক জানি না মানে কতটা তাড়া ছিল মেসির বা মেসির যে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের কলকাতা থেকে বিদায় নেওয়ার জন্য। কেন তাকে ফ্লাইট ধরতে হবে, বিকেল সন্ধ্যেবেলা আরেকটা টাকা নেওয়া রয়েছে না, আরেকটা জায়গায় আরেকটা মাচা অনুষ্ঠান রয়েছে। তো এই ব্যাপারটা এবার গাভাস্কার এই প্রশ্নটাই করেছে। এবং সেই অর্থে ভেবে দেখতে গেলে যদি মেসি এরকম বিকেলের দিকে আরেকটা সেকেন্ড একটা মাচা ইভেন্ট না থাকতো, তো একটু মানে মাঠ ফাঁকা টাকা করে কিন্তু মেসিকে আবার মাঠে ঘোরালে এই ঝামেলাটা হতো না। তো এই ব্যাপারটা আশা করি আরও পরিষ্কার হয়ে যাবে, তদন্ত যত এগোবে তত আমরা পরিষ্কার হয়ে যাব। এবার আসা যাক অ্যাঙ্কারের কথায়। আমি দেখলাম আজকে ওই কলকাতা টিভিতে মৌপিয়া নন্দী, সে একটা টক শো করেছে। সেখানে রাজনৈতিক দলের লোকজন এনেছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, তাদের আপোষে খেউ নিয়ে আলোচনা করছেন। অ্যাঙ্কারকে নিয়ে এসেছিল, মানে সেদিন অনুষ্ঠানে একজন পুরুষ অ্যাঙ্কার ছিল যে অ্যাক্টর, এবং একজন মহিলা অ্যাঙ্কার ছিল, মহিলা অ্যাঙ্কারকে নিয়ে এসছে। আপনারা দেখে নেবেন পুরো টক শোটা। আমি তার কিছু কিছু ক্লিপ আমার চ্যাট ফোরামে শেয়ার করেছি, ভিডিও ক্লিপ। তো অ্যাঙ্কার কিছু মারাত্মক কথাবার্তা বলল। প্রথমত বলল যে অনুষ্ঠানের আগের দিন রাত 9টায় সে একটা প্রাথমিক একটা স্ক্রিপ্ট পেয়েছে, তাও স্ক্রিপ্টটা পুরো স্ক্রিপ্ট নয়। সে বলল যে অনুষ্ঠানটা আপনারা সবাই দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লোকে ওয়ার্ড পেজে দেখিয়েছে না, এই ইভেন্ট সেই ইভেন্ট, তাও মুখ্যমন্ত্রীর ইভেন্ট, বাচ্চাদের সঙ্গে খেলা, পেনাল্টি। বলছে এই ইভেন্টগুলো মানে একটা ফ্লো চার্টে ছিল যে এরপর এই ইভেন্টগুলো হবে। কিন্তু ওই অ্যাঙ্কারের হাতে যে স্ক্রিপ্ট ছিল, সে স্ক্রিপ্টে পুরোটা ছিল না। মানে যতগুলো ধরুন ইভেন্ট রয়েছে, ধরুন ধরুন 6টা ইভেন্ট, কিন্তু বলছে ওকে যে স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে, মানে ওরা তো দেখে দেখে বলছিল, ওরা তো স্বতঃস্ফূর্তভাবে বলছিল না, মানে লিখিত স্ক্রিপ্ট, সেইটা
একটা ইভেন্টের জন্য ধরুন। এবং যেটা খুবই মানে আশ্চর্যের বিষয় যে যেই মুহূর্তে ঝামেলাটা শুরু হয়েছে সেই মুহূর্ত অবধি ওনার কাছে স্ক্রিপ্ট ছিল, এবং সেই স্ক্রিপ্টও খুব অদ্ভুত। বা বলছেন উনি যেদিন অনুষ্ঠানের দিন মাঠে ঢুকতে যান, তো ওনাকে যে কার্ডটা দেওয়া হয়েছিল, এন্ট্রি কার্ড, সেটা দিয়ে উনি মাঠে ঢোকার অনুমতি পাচ্ছিলেন না, কেন ওইটা টিপিক্যাল মাঠের এন্ট্রি পাস নয়। তাও হাতে পায়ে ধরে ধরে ঢুকতে পেরেছে। তা আমরা জানি না এইভাবে কত লোক ঢুকেছে ওই পাস, মানে কী পাস নিয়ে সবাই ঢুকেছে মাঠে আমরা জানি না। তো বলছে এবার মাঠে ঢুকে দেখে যে আরেকজন যে পুরুষ অ্যাঙ্কার ছিল, যে যিনি একজন অ্যাক্টার, তিনি মাঠে বসে বসে স্ক্রিপ্ট লিখছেন, মানে লাস্ট মোমেন্টে স্ক্রিপ্ট লিখছেন। এবং স্ক্রিপ্টটি মাঠে বসে বানিয়ে নিয়েছে তারা, এবং বানানোর পর এবার তো সেটা প্রিন্ট করতে পারছে না। বলছে আমার তো মানে দিনের বেলা অনুষ্ঠান, তো দিনের বেলা তো একটা পড়তে গেলে একটা ভিজিবিলিটির একটা অসুবিধা হয়। আপনি যদি না আপনি কিন্ডেল ফিন্ডেল নিয়ে যান, আপনার ওরকম স্ক্রিন হয়, আপনি কিন্তু দিনের আলোতে আপনার মোবাইলে চট করে লেখা পড়তে পারবেন না। তো বলছে আমি প্রিন্ট চাইছি, এদিকে স্টেডিয়ামের ভিতর জ্যামার লাগানো, ওরা যে কোথাও থেকে প্রিন্টার জোগাড় করে প্রিন্ট করবে তাও হচ্ছে না। তখন ওই পুরুষ অ্যাঙ্কার বলে যে তুমি আমার প্যাড দেখে পড়ো একসাথে। বলছে না, আমরা দুজন মিলে কী করে একটা প্যাড থেকে পড়বো। তারপর সে মোবাইলে বলছে এই জীবনে প্রথমবার মোবাইলে একটা স্ক্রিপ্ট পড়লাম, এবং সে বারবার বলছে, এবং জানি না মৌপিয়া নন্দী কেন বারবার আটকে দিচ্ছিল ওই জায়গাটাতে। যতবার সে বলতে গেছে যে আমি ওই ঝামেলার অংশটা অবধি, যেখানে ঝামেলাটা ঘটেছে সেই অংশ অবধি আমার কাছে স্ক্রিপ্ট ছিল, তারপর আর কোনো স্ক্রিপ্ট ছিল না। মানে সে যে নিজে থেকে বলবে বা সে যে পড়ে পড়ে বলবে সেরকম কোনো স্ক্রিপ্ট তাকে দেওয়া হয়নি। এবং আরও যেটা একটা মারাত্মক ঘটনা বললেন ওই ওই অ্যাঙ্কার ভদ্রমহিলা, যে যখন ওই ছাউনির মধ্যে মেসি ঢুকেছে তখন অল্প বিস্তর একটু ঝামেলা, লোকে একটুখানি অসন্তুষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছে না। একটা দুটো বোতল বোধহয় পড়েছিল তখন গ্যালারি থেকে, একটা দুটোই বললো তখন পড়েছে। তখন কোনো এক সিনিয়র স্পন্সরের কেউ একজন ওনাকে বলেছে যে তুমি একটু ঘোষণা করে দাও যে মেসি এখনও মাঠের মধ্যেই আছে, সবাই শান্ত হোক, মেসি এক্ষুনি সবাইকে সবার সামনে যাবে। সে যখন বলতে গেছে মাইকে, দেখছে মাইক চলছে না, মানে মাইক অডিও সিস্টেমকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। মানে অডিও সিস্টেম কীভাবে ড্যামেজ হয়েছে তিনি জানেন না, মানে সেটা সাবোতাজ হয়েছে না কোনো অ্যাক্সিডেন্টালি ড্যামেজ হয়েছে, কীভাবে হয়েছে উনি জানেন না। উনি বলছে আমি, আমার দৃঢ় বিশ্বাস ছিল, উনি বলছেন আপনারা দেখে নেবেন, যে যদি তখন ঘোষণা করা যেত, পাবলিককে জানানো যেত যে মেসি মাঠে আছে, মেসি এক্ষুনি তোমাদের দর্শন দেবে, তো এই ঝামেলাটা হতো না। কিন্তু তিনি ঘোষণাই করতে পারলেন না। এবং তার চেয়েও বড় কথা, শুরুতেই উনি বলছিলেন যে কোনো রকম অডিও ড্রাই রান হয়নি, এবং তার এরকম নাকি বড় ইভেন্টে অ্যাঙ্কারিং করার অভ্যাস নেই, মানে এত লোকের সামনে খোলা মাঠে, মানে খোলা মাঠে আপনাকে কীভাবে ভয়েস থ্রো করতে হবে, কত আপনার অডিও সেটিং করতে হবে, এগুলো তো আলাদা আলাদা সিস্টেম হয়। আপনারা দেখবেন যে কোনো মিউজিক যখন একটা প্রোগ্রাম হয় তখন এগুলো সাউন্ড সেটিং করতে হয়। আমি জানি আমাদের এখানে যে দুর্গাপুজো হয় সেখানে খুব সন্ধ্যেবেলা কালচারাল অনুষ্ঠান হয়, এবং সেখানে মাঝে মধ্যে লোকে শুনতে পারে না, বিভিন্ন স্পিকার আছে, কোথাও জোরে আওয়াজ হচ্ছে, কোথাও আস্তে আওয়াজ হচ্ছে। তো এক বছর জার্মানি থেকে একটা ছেলে এসেছিলো, আমার বন্ধু স্থানীয়, তো আমাদের ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল অডিও সিস্টেমে। তো দুপুরবেলা আমরা কী করেছিলাম, প্রথম দিন ষষ্ঠীর দিন আমরা বসে বসে অডিওটা টেস্ট করেছিলাম, মানে বিভিন্ন মাইকের আউটপুট টেস্ট করে, স্পিকারের সেটিং ফেটিং টেস্ট করেছিলাম। তো সেই বছর কিন্তু একদম দারুণ ছিল, মানে আপনাকে টেস্ট করতে হবে। যদি আমরা খালি হলে করেছিলাম দুপুরবেলা, তো যাকে একটা বেসিক বেয়ার মিনিমাম একটা ড্রাই রান করতে হয়। যে কোনো আপনারা দেখবেন মিউজিশিয়ানরা যখন অনুষ্ঠান করে সকালের দিকে আসে, এসে এটা করে। বলছে এখানে কোনো রকম অডিও টেস্টিংই করা হয়নি। তো শুরুতেও যখন ওনারা ঘোষণা করছিলেন সেটাও কিন্তু কেউ পরিষ্কার করে শুনতে পারেনি, মানে এমনি নর্মাল টাইমে ঝামেলা শুরু হওয়ার আগে। এবং ঝামেলা যখন সবে শুরু হতে যাচ্ছে এবং সেই ঝামেলাটাকে ওনারা মেটাতে চলেছেন, সেই মুহূর্তে কিন্তু অডিও সিস্টেম কোল্যাপস করে। এখন সেটা কেউ সাবোতাজ করেছে কিনা আমরা জানি না, সাবোতাজ হয়েছে নাকি কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হয়েছে, সমস্ত ঘটনা একসাথে ঘটেছে। মানে ওই পয়েন্ট পর্যন্ত ওনার কাছে স্ক্রিপ্ট ছিল, মানে যেন কেউ মনে করেছে এর বেশি স্ক্রিপ্ট লেখার দরকার নেই। তো সেটা খুব অদ্ভুত বিষয় যে আপনার দেখুন একটা দুর্ঘটনা ঘটতেই পারে, আপনার 6টা ইভেন্ট আছে, তো আপনার 6টা ইভেন্টের স্ক্রিপ্ট থাকবে না? আপনার প্রথম ইভেন্টের পরে স্ক্রিপ্ট শেষ, মানে আপনি ভাবলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ইভেন্ট ঘটবেই না, মানে এটা কেন? মানে এটা কিন্তু বেশ আশ্চর্যের বিষয় যে আপনার 6টার মতন ইভেন্ট রয়েছে, কিন্তু আপনার স্ক্রিপ্ট রয়েছে একটা ইভেন্টের জন্য। আর ঠিক ওই একটা ইভেন্টের পরেই ঝামেলাটা শুরু হলো,
মেসি চটচট করে বেরিয়ে গেল, গিয়ে চার্টার ফ্লাইট ধরে তাড়াহুড়ো করে মেসি হায়দ্রাবাদে চলে গেল। কেন ওখানে অপেক্ষা করছিলেন অনেকে বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা, ভিআইপিরা ওখানে অপেক্ষা করছিলেন, সেখানে অনেক টাকাও দেওয়া হয়েছিল সেখানকার অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো দেখা যাক আগে আগে আমরা কী জানতে পারি। আর যাকে ওই আইএসএলের ব্যাপারটা তো বোঝা গেল, মানে কাল দেখা যাক আইএসএল নিয়ে কী হয়। আর গাভাস্কার কিন্তু একই কথা বলেছে, গাভাস্কার তো ডিটেলে যাননি। গাভাস্কার উনি মানে প্লেয়ারের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, কারণ গাভাস্কার যে সময় ব্যাটিং করতো সেই সময় দুনিয়া কাঁপিয়ে বিশাল বিশাল সমস্ত ফাস্ট বোলাররা ছিল, সেই সময় পিচ ঢাকা হতো না, রাত্রিবেলা শিশির পড়তো, ভেজা ভেজা উইকেটে পিচে সকালবেলা ওপেনিং করতে নামতো, কোনো রকম হেলমেট পরতো না, মারাত্মক মারাত্মক সব পেসার ছিল। তো গাভাস্কার একটা আলাদা একটা ক্যালিবার ছিল গাভাস্কারের, হ্যাঁ। তো উনি খুব একটা ফালতু কথাবার্তা বলেন না। উনি যেটা বলেছেন যে আমরা তো কত ইভেন্টে যাই, সোশ্যাল ইভেন্টে যাই, একটু তো সমস্যা হতেই পারে, আমাকে এত টাকা দিয়ে লোকে আনছে, একটু সমস্যার জন্য আমি সেখানে পালিয়ে যাব, আমি তো তঞ্চকতা করছি, আমি তো কমিটমেন্ট ব্রেক করছি। তো জানি না এই বিষয়ে যদি জানা যায় যে দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, মানে মেসের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এবং দত্তর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ দুজনেই মানে সলা পরামর্শ করে একটা ঘোটালা করেছে, তাহলে উচিত হবে যে দুটো পক্ষকেই মানে একটা আইনি নোটিশ দিয়ে একটা যথাযথ একটা ক্ষতিপূরণ দাবি করা। আশা করি সেটাই হবে। যদি প্রমাণিত হয় যে এ দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ সলা পরামর্শ করে এই দুর্ঘটনাটা ঘটিয়ে কলকাতায় বদনাম করতে চেয়েছে, তাহলে অবশ্যই আশা করব যে রাজ্য সরকার যথাযথ ক্ষতিপূরণ মানে আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে দুটো সংস্থার থেকেই, মানে মেসির সংস্থার থেকেও, যারা নিয়ে এসছে মেসিকে ওই স্পেন থেকে, এবং যে স্থানীয় যে সংগঠক, দুপক্ষের কাছে। সকলে ভালো থাকবেন।